হয়েছিল হোটেল ভারত প্যালেস। এখানে কালকে আমি ছিলাম, আর একদম রাস্তার ওপরে, এখানে রাস্তা আর এখানে বাইক ছিল আমার। ভালো ছিল হোটেলটা, স্টে ভালো ছিল, 800 টাকা দাম ছিল মাত্র হোটেলটাতে। আসলে অবশ্যই থাকতে পারো, রেকমেন্ডেড। বাকি বাইক পুরোপুরি রেডি, লাগেজ রেডি করা হয়ে গেছে। এখন এখান থেকে বেরোবো রাক্সোল, বাট রাস্তার অবস্থাটা একবার দেখো। এই হচ্ছে রাস্তার অবস্থা, মানে এখান থেকে 15-20 মিটার পরে কিছু দেখা যাচ্ছে না। আর আমার ফগলাইটগুলো সব সাদা, আমার যে ইয়েলো কাভার ছিল সেটা আমি নিয়ে আসিনি। প্রবলেমটা হচ্ছে দেখা যাক, আস্তে আস্তেই যেতে হয়। মানে এখান থেকে রাক্সোলের ডিস্টেন্স 52 কিলোমিটারের কাছাকাছি। তো অলরেডি এখানে 7:45 বাজে। রেনকোটটা বাইরে বের করে নিয়েছি, রেনকোট আর এর ওপরেও চড়িয়ে দেবো, কারণ যা ফগ আছে মোটামুটি পুরো ভিজে যাবো। চলো বেরোই আগে এখান থেকে, বাকি কথা রাস্তায় হচ্ছে। চলো সব রেডি হয়ে গেছে, টাইম অনেকটা বেড়ে গেল। চলো বেরোই এবার আস্তে আস্তে আস্তেই যাবো। রেনকোটটা করে পরে নিলাম, কারণ আমি জানি এই রেনকোটটা ঝামেলা হবে, কারণ যা আছে, যা কুয়াশা দেখছি তাতে করে ভিজে যাবো পুরো। চলো চলো উঠে গেছি রাস্তায়। তেল আমার গাড়িতে অনেকটাই রয়েছে, 230 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি যাবে অ্যাপ্রক্স 50-60 কিলোমিটার চলে গেলেই এনাফ, কারণ আমি এবার তেল নেপালে গিয়ে ভরাবো। ভাই 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 রাস্তার অবস্থা দেখো, সামনে রাস্তার অবস্থা দেখো। এমার্জেন্সি তো মাস্ট এখানে। চলে যা ভাই, এমার্জেন্সি। হ্যাঁ চলে গেছে, ওকে। সময় হয়ে গেছে 8:05। আর এখন যাচ্ছি আমি মতিহারি থেকে রাক্সোলের দিকে, যেটা হচ্ছে এখান থেকে আমার হোটেলের ডিস্টেন্স থেকে 55 কিলোমিটার। কালকে 800 কিলোমিটার চালিয়ে এসেছি মোটামুটি। তো 800 কিলোমিটারের পরে চেন লুপ তো দরকার আছে, তো সকালবেলা চেন লুপ করে নিলাম, ক্লিন করে নিই, খালি লুপ করলাম। আর তো ব্যাস সব কিছু করে ব্যাস বেরিয়ে পড়লাম। এখন বাকি কত তাড়াতাড়ি রাক্সোল পৌঁছাবো, পৌঁছানোর পর তারপর ভানসার বানাবো আজকে, ভানসার বানিয়ে তারপরে এগোবো পোখরার দিকে। ঠিক আছে চলো দেখা হচ্ছে একটু পরে, কারণ এই যে কুয়াশা, এই কুয়াশার মধ্যে আমি তোমাদের কী দেখাবো ভগবান জানে, মানে কিছুই তো নেই দেখানোর মতো। চলো একটু আগে দেখা করি রাক্সোল বর্ডারের কাছাকাছি। তো এই হচ্ছে রাক্সোল সিটি, মানে রাক্সোল মার্কেট এটা। আর সামনেই বীরগঞ্জ বর্ডার, পিছনে একটা সাইনবোর্ড ছিল, দেখাচ্ছিল যে 1.8 কিলোমিটার রাক্সোল সিটি। তো এইখানে তো জ্যাম প্রচুর লাগে ভাই, এটা বিশাল একটা জায়গা, মানে এত জ্যাম থাকে। দুপুরের টাইমে আসলে জ্যাম পাবে না, সকালের টাইমে আসলে প্রচুর জ্যাম থাকে এখানে। দেখো অবস্থা দেখো, খালি বাইকস আর বাইকস। এখানে ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি থেকে শুরু করে টোটো, অটো, বুলেরো থেকে শুরু করে মানে কি নেই, এভরিথিং। ট্রাক্টর থেকে শুরু করে সব কিছু চলে, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সবই চলে এখানে। চল ভাই চল। তো এই হচ্ছে গল্প। সিম কার্ড, কারেন্সি এক্সচেঞ্জ সবই তোমাদের সাথে শেয়ার করবো, খালি জাস্ট দেখতে থাকো ব্লগটা। আর এই হচ্ছে রেলগেট, রাক্সোল রেলগেট, মানে স্টেশন। ওকে রাক্সোল রেলগেট তো পেয়ে গেলাম, এবার কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। আমি এইখানে যে স্টল বসে না, এই যে দেখছো স্টল, এখানে একজনের কাছ থেকে করেছিলাম, তার কাছেই যাব, দেখি সে যদি পেয়ে যায়। ওই তো বসে আছে। ये मुझे पहचानते हैं, पहचाने? आपका नंबर दे दिया था 3-4 लोगों को, अपने नंबर छोटे पर्ची में दिया था मेरे को। ঠিক আছে, তো এনার কাছ থেকে আমি আগেরবার করেছিলাম, তো তোমরা দেখে রাখতে পারো। জাস্ট রেলগেটের পরেই অনেক স্টল থাকে, এনার কাছে আসতে পারো, ভালো রেট দেয় ইনি। 1 2 3 4 5 6 24 না। চলো এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করা হয়ে গেছে। আমি 15,000 টাকা দিলাম ইন্ডিয়ান মানিতে, আমাকে 24,000 টাকা ফেরত দিল। মানে ওই 1.6 যে রেট সেটাই রেখেছে, বাট ওরা যে কমিশনটা নেয়, ওরা 0.2 করে কমিশন নেয়। তো আমার কাছ থেকে সেরকম নয়, কারণ আমি চেনাশোনা ছিলাম। তো বলছে আমাকে 400 কোটি টাকা দিতে লাগবে, মানে অ্যাজ এ কমিশন ইন্ডিয়ান মানিতে। তো আমি বললাম না, অত তো দেবো না। তো আমার থেকে 250 টাকা মোট কথা রেখেছে, মানে 250 ইন্ডিয়ান মানি দিয়েছি আমি। তো জানি না কতটা আমার লাভ হলো, তবে আই থিঙ্ক ঠিক আছে। আর নেপালের ভিতরে গেলে ওরা ওই রেটিং হিসাবে, পয়েন্ট হিসাবে ওরা দেয়। তো যে খুর করতে পারে যেখান থেকে, খুব একটা লাভ লোকসান কিছু হয় না। এটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টমস, দেখে রাখো এই ডান দিকে, এইটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টমসের অফিস।
তো এটা যদি একদম ভোরবেলা বা একদম সন্ধ্যাবেলা তোমরা ক্রস করো তো তোমাদের একদম জমকে চেকিং হবে পুরোপুরি, কী কী নিয়ে যাচ্ছ কী না নিয়ে যাচ্ছ। অনেক সময় এখনও করে, তোরা যে চাইলেই করতে পারে। তো আরেকবার নেপালের তৃতীয়বারের মতো ফ্রেন্ডশিপ গেটের সামনে বীরগঞ্জ বর্ডার অথবা বলতে পারো রক্সোল বর্ডার। আচ্ছা, এখানে ওয়াশিংয়ের কাজ চলছে। ওকে, আই লাভ বীরগঞ্জ। চলো ঢুকে পড়লাম নেপালে। এখন অফিসিয়ালি ইন নেপাল, অফিসিয়ালি না তো এখন নেপালে অলরেডি ঢুকে গেছি। আর ওই যে দেখা যাচ্ছে ভানসার অফিস, ওই লাল কালারের শেডওয়ালা বিল্ডিংটা, এখন ওখানে যেতে হবে। গিয়ে ফার্স্টে করতে হবে ভানসার, তারপরে সিম কার্ডের ব্যাপারটা দেখছি। সিম কার্ডটা বলছি প্লাস দেখছি কোথা থেকে করবো কোথা থেকে জানি, দোকান আছে ওখান থেকেই করব। আর ব্যাপারটা তোমাদের জানাবো যে কী অ্যাকচুয়ালি আমি জানাতে চাই। তো চলো আগে এখানে যাক, বীরগঞ্জ কাস্টম অফিস। ওকে, এখানে রাখতে হবে এখানে। अच्छा तो আসবেই। कितना दिन भरा चाहिए? हाँ? चाहिए कितना दिन? 15 दिन का चाहिए। 15 दिन नहीं देगा, 10 दिन देगा। 15 दिन का चाहिए मुझे। दीजिए आरसी दीजिए, आरसी दीजिए। होगा तो बताओ, मैं 2 बार जा चुका हूँ, मुझे सब प्रोसेस पता है। ठीक है, आरसी दीजिए ना। आप कितना लोगे पहले बताओ। जो आपका खुशी होगा वो। नहीं खुशी तो नहीं, आप पहले आए हैं तो बताओ कितना दोगे, बस जो बोलोगे। তো ফাইনালি আমার ভানসার কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে ভানসার, 15 দিনের ভানসার পেয়ে গেছি। মানে বড় একটা স্মাইল মুখের উপর চলে এসছে। তার কারণ হচ্ছে আমার 15 দিনের ভানসারের দরকার ছিল, যেটা আমি খুব টেনশনের মধ্যে ছিলাম, কারণ ম্যাক্সিমাম 10 দিনে দেয়, তারপরে দিতে চায় না এরা। লাস্ট 2বার যখন আমি ভানসার বানিয়েছিলাম তখন আমি নিজে থেকেই বানিয়েছিলাম। এখানে অনেকে ধরে এই দাও ওই দাও, 200 টাকা 100 টাকা দাম করে দিচ্ছি, হ্যাঁ তা না, তো আমি করিয়েছিলাম না। এই ফার্স্ট টাইম আমি লোকদের দিয়ে করাচ্ছি, মানে ফার্স্ট টাইম এইটার জন্য আমি কাউকে বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে করিয়ে দাও, তো আমি তোমাকে 100-200 টাকা নেপালি দিয়ে দেবো। তো বলছে ঠিক আছে। তো গেছিলাম, তারপর বলছে না 15 দিনে হয় না। তো ওরা আবার একটু বললো নেপালি ভাষা, কারণ নেপালি আমি সেরকম বলতে পারি না। যে ছেলের সঙ্গে কথা বললাম সে ছেলের ব্যবহারটা বেশ ভালোই ছিল। তো আমার নাম্বারটা শেয়ার করে দেবো, আমাকে নাম্বার দিয়েছে রাজ যাদব নাম, তোমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভালো, আর অন্য কারোর মতো আমাকে ধরাধরি করবে না বা আমাকে দাও এই দাও করে ফ্রডগিরি করবে না, ঠিকঠাকভাবে দিয়ে করে দেবে। নেপালে বাইক নিয়ে ঘুরতে গেলে তোমরা অবশ্যই জানবে ভানসার লাগে। এই ভানসার বানাতে কিছুই করতে হয় না, খালি একটা আরসি দিয়ে ফার্স্ট কাউন্টারে যেতে হয়। একটা এনকোয়ারি কাউন্টার আছে, তো এনকোয়ারি কাউন্টারে গিয়ে আরসি জমা দিয়ে তোমাকে বলতে হয় যে তুমি কদিনের জন্য নেপাল যেতে চাইছো, মানে ঘুরতে চাইছো। তো ম্যাক্সিমাম 10 দিন ওরা দেয়। তো ওখানে তারা পার্চি দেবে, সেই পার্চি নিয়ে 1 নম্বর কাউন্টারে দিতে হবে। ওখানে দিলে ওরা তারপরে তোমাদেরকে ডেকে নেবে পেমেন্টের জন্য, অ্যান্ড দেন তোমার ভানসার ওখান থেকেই তোমাকে দিয়ে দেবে। হার্ডলি 15 থেকে 20 মিনিটের কাজ, বেশি লাগে না। এখন একদম লোক নেই, পুরো খালি একদম। তো আমি একদম এসছি, আর আধা ঘন্টার মধ্যে ভানসারটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে যাচ্ছি, আর আমি তোমাদেরকে এখনও বলছি না আমি কোথায় যাচ্ছি। 15 দিনের ভানসার আমি কেন করলাম। আর হ্যাঁ, ভানসার করতে পার ডে 200 টাকা করে লাগে। তো আমার 15 দিনে লেগেছে 3000 টাকা। তো 3000 টাকা দিয়ে 15 দিনের ভানসার বানালাম। এবার 15 দিন কেন বানালাম, তো এতদিন কিসে লাগবে, সমস্ত কিছু পরে ডিসকাস করবো। আই থিঙ্ক কালকে তোমরা জানতে পেরে যাবে, আজকে হয়তো জানবে না, কারণ আমি এখন এখান থেকে পোখরা যাব। আর এখন সময় হয়ে গেছে 10:23। এখন আমাকে এখান থেকে ফার্স্টে একটা সিম কার্ডের ব্যবস্থা করতে হবে। সিম কার্ডের ব্যাপারটা সিম কার্ডের দোকানে গিয়ে বলছি। আর কারেন্সি এক্সচেঞ্জ করা আমার হয়ে গেছে, যেটা আমি দেখিয়ে দিয়েছি। তো চলো এখন সিম কার্ডটা নিই আর সোজা বেরিয়ে পড়ি পোখরার রাস্তাতে, কারণ তা নাহলে রাত হয়ে যাবে। পোখরার রাস্তা অনেকটা খারাপ আছে, বেশ কিছু জায়গায় কাজ চলছে রাস্তাতে, তার জন্য রাস্তা অনেকটা খারাপ পাবো আমি জানি। তো চলো বাকি কথা রাস্তায় বলছি। চলো, এখানে আমার কাজ হয়ে গেছে। ভানসারটা নিয়ে খুব টেনশনে ছিলাম, আমি বলছিলাম যে ভানসারটা হবে কি না বা করতে পারবো কি না। আরে আর তো ভানসারটা নিয়ে বেশ প্রবলেমের মধ্যে ছিলাম, মানে অনেক চিন্তার মধ্যে ছিলাম যে হবে কি না, পারবো কি না করতে, 15 দিন দেবে কি না। সবসময় 10 দিনের দেয়, 10 দিনেই শুনেছি। 7 দিন তো এমনিই দিয়ে দেয়, 7 দিনটা নর্মাল, 10 দিনটা বললে পরে দেয়, রিকোয়েস্ট করলে দিয়ে দেয়। আর 15 দিন তো মানে অসম্ভব ছিল পাওয়াটা। তো সেই জন্য ভাবলাম যে এখানে হয়তো চেক হবে ভানসার, দেখে নিই তারপরে শেয়ার করছি। দাঁড়াও, হয়তো চেক করবে ভানসার, হয়তো চেক করবে, দেখি চেক করে কি না, ছেড়ে দেয়, চেক করে কি না ছেড়ে দেয়। करेंगे भानसार दिखाना है। हाँ, ये तो साइड कर लो थोड़ा, भानसार चेक होगा भैया। 15 दिन का है। थैंक यू सर। जबरदस्त चेकिंग चल रहा है, जबरदस्त चेकिंग चलছে। আচ্ছা ঢুকেই এই গলিটা দেখছো, এই গলিটা আমরা ঢুকবো। ঢুকে
এই গলিটায় ঢুকি, এই গলিটায় ঢুকে সিমটা নেব। এই সিমের দোকান বন্ধ নাকি? ও মাই গড, সিমের দোকান তো বন্ধ, শিট। তো এই হচ্ছে সিমের দোকানটা ছিল, এনসেল। এটা এখন বন্ধ দেখছি। ওকে, তো এখান থেকে সিমটা নিয়ে নিলাম। সিম কার্ডের জন্য আধার কার্ড দিতে হয়, আমি আধার কার্ড দিয়েছি। এনসেলের সিম 100 টাকা লাগে। আর আমার আগের একটা সিম ছিল, যেটা হচ্ছে তোমার যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম মুক্তিনাথের জন্য, আমি একটা সিম কিনেছিলাম এনসেলের। তো ওই সিমটা ভ্যালিড থাকে, মানে লাইফ টাইম ভ্যালিড থাকে, ওটা খালি রিচার্জ করতে হয়। লাস্ট টাইম আমি যখন মানাং গেছিলাম তখন ওই সিমটাকেই আমি রিচার্জ করে তারপরে আমি মানাং চলে গেছিলাম। কিন্তু লাস্ট টাইম আমি যখন এখন এসেছি বাড়িতে অনেক তন্ন করে খুঁজেছি, সিমটা কোথাও পড়ে গেছে বা হারিয়ে গেছে, সিমটা আমার কাছে নেই। তো এখানে আমি একটা 100 টাকা দিয়ে আমার নতুন সিম নিচ্ছি, আর তার সঙ্গে কিছু রিচার্জ প্ল্যান আমার 15 দিনের লাগবে। একটা আছে 250 নেপালি টাকা, সেটাতে সিম প্লাস প্ল্যান দুটোই হয়ে যাবে। সেটা 7 দিনের ভ্যালিডিটি থাকবে, আনলিমিটেড, ঠিক আছে? সেটা তোমরা নিতে পারো, কিন্তু আমার 7 দিনে হবে না, যেহেতু সেজন্য 8টা প্ল্যান 200 টাকার এক্সট্রা রিচার্জ করতে হচ্ছে। তো সব মিলে আমার 400 নেপালি টাকা খরচা হচ্ছে। 14 দিনের ভ্যালিড থাকবে, 21 জিবি ডেটা পাবো, আর হচ্ছে একটা সিম কার্ড। তো সব মিলে 400 নেপালি টাকা খরচা হচ্ছে। তো আমি ওইটাই নিচ্ছি, কিছু করার নেই, কারণ আমার লাগবেই, ডেটা লাগবেই, ডেটা ছাড়া হবেই না। আর তারপরে যদি ওটাকে রিচার্জ, ওটা যদি শেষ হয়ে যায়, দেন আবার 150 টাকা দিয়ে রিচার্জ করলে পরে তুমি ওটার ভ্যালিডিটি আবার বাড়িতে, মানে নেটের ভ্যালিডিটা বেড়ে যাবে আরও। তো এরকম প্রসেস আছে আর কি, আমাদের ইন্ডিয়ান মতনই। তো এখন প্রসেসিং হচ্ছে এখানে, তো ভাইয়া প্রসেসিং করছে। হয়ে গেল সিম নেওয়া। এখান থেকে 400 টাকা দিয়ে সিম নিয়ে নিলাম, আর 100 টাকা দিয়ে একটা ইক্লেসের প্যাকেট, 100 নেপালি রুপি। তো এখন থেকে আমি তোমাদের যাই বলবো মোটামুটি সব নেপালি টাকায় বলবো, এখন থেকে আর ইন্ডিয়ান টাকা ইউজ করবো না। 100 টাকা বললে ভাবে যে নেপালিটাই বলছি। আরে আর ওকে, স্পটিফাইতে গান চলে থাকে, সঙ্গে সঙ্গে অন হয়ে যায় পরপর ফটফট করে। তো এইখান থেকে আমাকে নিতে হবে রাইট সাইড। ওকে, তো এই যে মোড়টা, এখানে স্ট্যাচু দেখছো, একটা টেম্পল টাইপের, এনিওয়ে। তো এইটা হবে এখন পোখরা যাওয়ার রাস্তা। ম্যাপ আমি এখনও লাগাইনি, কারণ ম্যাপের এখনই দরকার পড়বে না, বিকজ রাস্তা অনেকটা সেম যেতে হবে আমাকে, স্ট্রেট অনেকটা যেতে হবে। তো এই রাস্তা আমি দুবার এসেছি, মোটামুটি চেনাই আছে। তো তৃতীয়বারের জন্য নেপাল, তৃতীয়বার, থার্ড টাইম ইন নেপাল। ভাই আমার এন্ট্রি হয়ে গেছে নেপালে উইথ 15 দিনের ভান্সার। আমি মানে কি বলবো, কিছু বলার নেই, আর কিছু বলার নেই। বহুত খুশি, মানে আমি যে জায়গাটা প্ল্যান করে এসেছিলাম, আজ যদি আমি 15 দিনের ভান্সার না পেতাম আমি যেতেই পারতাম না। মানে আমাকে হয়তো যে কোনো একটা ক্যান্সেল করতে হতো। যে কোনো একটা কেন বলছি, এই ট্রিপে দুটো জায়গা আছে, দুটো জায়গা আমি একসঙ্গে কভার করব। তো বারবার এখানে এসে ভান্সার নেওয়াটা একটু টাফ হয়ে যায়। সেরকম আমি চেয়েছিলাম যে যদি 15 দিনে একবারে পেয়ে যাই তাহলে জিনিসটা খুব ভালো হতো। তো যেটা এবার হয়ে গেছে, তো আমি 15 দিনে ভান্সার পেয়ে গেছি। তো এখন আর সেই টেনশনটা নেই। মানে একটা বহুত বড় একটা চাপ ছিল আমার উপরে, মানে এই 15 দিনে ভান্সার পাওয়াটা। নেপালে আসলে একটা জিনিসই চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে এখানকার নাম্বার প্লেট। এদের নাম্বার প্লেট হচ্ছে লাল রঙের আর সাদা দিয়ে লেখা, আর আমাদের নাম্বার প্লেট সাদা রঙের কালো দিয়ে লেখা। সো এইটাই জাস্ট চেঞ্জেস লাগে। ওকে, তো মোটামুটি এভরিথিং ইজ ডান। এখন পেট্রোল নেওয়া বাকি। এখানে পেট্রোল পাম্প আছে, এখান থেকেই নিয়ে নিই। এখন পেট্রোলটা নিয়ে নিই, কারণ আমার রিজার্ভে চলে এসেছে, 130-140 দেখাচ্ছে। পেট্রোলটা নিয়ে তারপরে একদম সিধা চলে যাবো এখান থেকে, আর দেরি করবো না। अभी कहाँ जा रहे हैं? अभी जा रहे हैं हम पोखरा, फेवा लेक। हाँ, फेवाताल। তো এখান থেকে হয়ে গেল 1500 টাকার পেট্রোল নেওয়া, ট্যাঙ্ক ফুল হয়ে গেল। একটা জিনিস ভালো, আমি মার্চ মাসে যখন এসেছিলাম তখন এখানে পেট্রোলের দাম ছিল 172, আর এখন পেট্রোলের দাম হয়েছে 156, অনেকটাই কম আছে। ওকে, তো আমাকে এখান থেকে নিতে হবে লেফট টার্ন। চলো চলো, চলো উঠে গেছি হেঁটাওয়ার রাস্তাতে। আর এখানে আগেরবার একবার মোমো খেয়েছিলাম, দেখি এখানে যদি কিছু পাওয়া যায়। এখানে বেশ মার্কেট আছে, মার্কেটটা বেশ বড়, সব কিছু দোকান মোটামুটি পেয়ে যাবে। মোমো খাওয়া হয়ে গেল,
এক প্লেট মোমো 10 পিস 100 নেপালি টাকা, 100 টাকা। কারণ তোমরা এখন সব কিছু যা বলবো নেপালিতেই কনসিডার করে নিও। বাকি ওইখানে মোড় দেখা যাচ্ছে, গোপ্রোতে ক্যাচ করবে না হয়তো, ওইখান থেকে লেফট সাইড নিলে পরেই এই হেটাউদার রাস্তায় চলে আসি। হেটাউডা আরও আগে, তবে এটা হেটাউডের রাস্তা। এখানে সেরকম কিছু নেই মোটামুটি দেখানোর মতো। এটা একটা এরিয়া, মোটামুটি একটা মার্কেট আর লোকাল এরিয়া। তো এরপর এর আগে মানে এর থেকে আরও আগে গেলে পরে তারপরে গিয়ে আবার একটু জঙ্গল টাইপের পড়বে, তারপরে আবার লোকাল এরকমভাবেই চলে নেপালে সমস্ত কিছু। মহেন্দ্রনগর, বটওয়াল, পোখরা 204 কিলোমিটার। ওকে, এইদিকে সব এদিকে। Wherever you're with me, let's take it. একটা শর্ট টাইম আপডেট দিয়ে দিই। এখন 2:10 ঘড়িতে, আর আমি হেটাউডা ক্রস করে গেছি। হেটাউডা ক্রস করে এখন যাচ্ছি আমি নারায়ণগঞ্জের দিকে। আর এখান থেকে এক্স্যাক্টলি এখান থেকে নারায়ণগঞ্জের ডিস্টেন্স আছে 55 থেকে 56 কিলোমিটার। চলো, পোখরা এখান থেকে আর 126 কিলোমিটার, বেশি শহর 102 কিলোমিটার, কাঠমান্ডু 138। তো এখান থেকে পোখরা যে ডিস্টেন্স সেটা হচ্ছে 126 কিলোমিটার। আর এখান থেকেই বেশি শহর যাওয়া যায়। বেশি শহর তোমরা জানবে, যদি মালাং যেতে হয় তাহলে বেশি শহর হয়ে যেতে হয়। আর ঠিক পোখরা যাওয়ার মোটামুটি 22 থেকে 25 কিলোমিটার আগে, 22 থেকে 24 কিলোমিটার আগে একটা রাস্তা ডান দিয়ে কেটে যায়, আর সোজা গেলে পরে পোখরা। চলো, খারাপ রাস্তার সিলসিলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। জাস্ট এইখান থেকেই স্টার্ট হলো পিছনের প্যাচটা। মোটামুটি তার আগে পর্যন্ত পুরো ভালো রাস্তা ছিল, আর এই জাস্ট এই প্যাচ থেকে শুরু হলো খারাপ রাস্তা। এবার মাঝে মাঝে এরকম প্যাচ পাওয়া যাবে। তো মোটামুটি কোমরের মাসাজ কিন্তু শুরু হয়ে গেছে। মানে অফ রোড। দেখো সামনের বাসটাকে দেখো, খালি কাত হচ্ছে দেখো, আমার ভয় লাগছে, হচ্ছে এখনই পড়লো। মোটামুটি এখনও 62 কিলোমিটার মতো বাকি আছে। আর এই মুহূর্তে যদি তোমার ব্লগটা দেখে আসো, আমার মনে হয় না এই মুহূর্তে আসতে পারে, বিকজ নভেম্বর লাস্ট মান্থ এসব জায়গা ভিজিট করার জন্য যেখানে আমি যাচ্ছি। তারপর এখানে পুরো বরফ থাকে, তো আশা করি কেউ এরমভাবে আসবে না বাইক নিয়ে। অন্য কোনো ইয়েতে আসলে আসতে পারে। তবে একটা জিনিস বলে দিই, যদি বাইক নিয়ে আসার হয় তবে রাস্তার অবস্থা কিন্তু মানে মোটামুটি 62 কিলোমিটার আগে থেকে এরকম দেখো, ধুল মিট্টি আর কোমরের ম্যাসাজ করতে করতে আসতে হবে। তবে মোটামুটি 800-900 মিটার 1 কিলোমিটার মতো প্যাচ আছে। তারপরে আবার রাস্তা এরকম একটু ভালো, আবার খারাপ, আবার ভালো। তো মিলিয়ে মিশিয়ে আছে 62 কিলোমিটার, মতলব এখান থেকে পোখরা পর্যন্ত। এখন বাজে 6:30, আর আমি অলমোস্ট পৌঁছে গেছি পোখরা। এখান থেকে পোখরা আর 10 কিলোমিটার, আর মোটামুটি দেখাচ্ছে 7:30 পৌঁছে যাবো, 7:30 পৌঁছে যাবো। এখন কথা হচ্ছে পোখরায় গিয়ে আমাকে ফার্স্টে একটা হোটেল দেখতে হবে। আর ভাবছি যে আগের থেকে খেয়ে দিয়ে তারপরে ঢুকবো, মানে রাতের ডিনারটা করেই ঢুকবো একবার, আর বেরোবো না। কারণ খিদেও পেয়ে গেছে, সত্যি খিদে পেয়ে গেছে, কারণ সেই মোমো খেয়েছিলাম অনেকক্ষণ আগে। তো আর কাল সকালের জন্য কিছু একটা নিয়ে নেব। তো তাই চিন্তা করছি যে এখানে রেস্টুরেন্ট যদি দেখতে পাই ঢোকার মুখে, তাহলে খেয়ে দিয়ে একবারে হোটেল দেখে তারপরে হোটেলে ঢুকে যাবো, সেটা বেটার হবে, তাহলে আর বেরোতে লাগবে না। তো অলরেডি আমি একটা হোটেলে চেকিং করে ফেলেছি। এই হোটেলটার নাম হচ্ছে নিউ অশোকা হোটেল অ্যান্ড গেস্ট হাউস, এরকম সামথিং কিছু একটা আছে। বাইরে থেকে দেখিয়ে দেবো, বাইরে আমি ছোটো ভিডিও করেছিলাম। বাইকটা একদম ভিতরে পার্ক আছে, মানে একদম ভিতরে, বাইরে গেটটা আটকে যাবে, একদম সিকিওর পার্কিং। আমি এরকম কিছু একটা খুঁজছিলাম, কারণ ফেওয়া লেকের আশেপাশে, বাই দ্য ওয়ে আমি ফেওয়া লেকের কাছে নেই, ফেওয়া লেক থেকে একটু দূরে আছি। একটা ড্যাম হাউস বলে একটা আছে, ড্যাম হাউসের কাছাকাছি। আমি খুঁজছিলাম লো বাজেটের মধ্যে কিছু একটা রুম, বিকজ বেশি টাকা স্পেন্ড করে কোনো লাভ নেই। আমি একা রয়েছি, আর দ্বিতীয়ত আমাকে জাস্ট একটা নাইট কাটাতে হবে, কালকে সকালে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো সেই জন্য জাস্ট রাতটুকুর জন্যে 1200-1500-1000 টাকার রুম দিয়ে দরকার নেই। তো আমি খুঁজছিলাম এর থেকে কমে যদি কিছু হয়ে যায়, 1000-এর নিচে থাকে। তো আমি এই রুমটা পেয়েছি। এই রুমে একটাই প্রবলেম আছে, যে রুমের লাইটটা একটু কম, সেজন্য আমি বাথরুমে এসে ভিডিওটা বানাচ্ছি। ফার্স্টে বাথরুমটা দিয়ে শুরু করি। এই হচ্ছে মেইনলি বাথরুমটা, বেশ পরিষ্কার আছে, ছোটোর মধ্যে পরিষ্কার আছে। আর এইটা হচ্ছে রুমটা। রুমে একটাই আলো আছে, সেটা হচ্ছে এইখানে। লাইটটা ছোট, মানে হালকা আলো জ্বলছে। বাকি এই সমস্ত জিনিসপাতি আমার ছড়ানো হয়ে গেছে, ল্যাপটপে এখনই ব্যাকআপ হবে। আর এইখানে আমার সব রাইডিং গিয়ার ফেয়ারগুলো এগুলো পরিষ্কার করতে হবে। মারাত্মক ধুলোবালি লেগে একদম পুরো গেছে 12টা বেজে। তো ধুলোবালিগুলো একটু ঝাড়বো আজকে, ঝেড়ে তারপরে শুয়ে পড়বো।
খাওয়া দাওয়া অলরেডি করে ফেলেছি, একটা ভেজ তাকালি নিয়েছিলাম রাস্তায়, আস্তে আস্তে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তো একটা ভেজ তাকালি নিয়েছি। তো একদম সব কিছু কমপ্লিট, এখন আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর কালকে সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদ বেরোনোর চিন্তা ভাবনা রয়েছে। আর কালকে হবে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার শুরু, কারণ কালকে আমি যাচ্ছি একটা একদম নতুন রুটে। আজকে আমি মুক্তিনাথ বা মানাং যে দুটো রাইড করেছি, তো সেই দুটোতে এই রুটটা থাকছে না, এটা একদম ডিফারেন্ট একটা রুট, যেটা আমি কোনো আগে দুবারে একবারও এক্সপ্লোর করিনি। তো তোমরা অলরেডি এটাতে বুঝে গেছো যে আমি না তো মুক্তিনাথ যাচ্ছি না মানাং যাচ্ছি, এই দুটো তো ক্যান্সেল হয়ে গেছে। বাকি আমি জানি না কে কে এখনও কী গেস করেছো, আদৌ যদি গেস করে থাকো তো কী গেস করেছো যে কোথায় যাচ্ছি, তো এটা কালকে জানতে পারবে। আমি আজকেও ডিসক্লোজ করছি না, এই দুটো এপিসোডে আমি বলছি না যে কোথায় যাচ্ছি। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টেক কেয়ার, সেফ রাইড।